যে ট্রাইব্যুনালে জামাত ইসলামীর আমির একজন দরবেশ মানুষ, দুইটা মন্ত্রণালয় পরিচালনা করেছেন। বাংলাদেশের কোন গোয়েন্দা সংস্থা তাদের ব্যাপারে মাইক্রোস্কোপ দিয়েও 1 টাকার দুর্নীতির খবর বের করতে পারে নাই। সেই নেতাদেরকে ফাঁসি দেওয়ার জন্য ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ শেখ হাসিনা গংদের বিচারের জন্য ইতিমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, হয় নাই? তাহলে যে ট্রাইব্যুনাল তারা করছে, ট্রাইব্যুনাল সম্মানিত সুধী মণ্ডলী, সংগ্রামী কর্মী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া, যিনি মেহেরবানি করে অনুগ্রহ করে আজকের এই সমাবেশে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। 5 তারিখের আগে, অর্থাৎ 5ই আগস্টের আগে আপনারা কি কেউ কল্পনা করছেন এই থানার সামনে, উপজেলা চত্বরের সামনে আপনারা এইরকম একটা সম্মেলনে আসতে পারবেন? কি বলেন, কল্পনা করছেন? কল্পনা করা যায় না। গত 15 বছর 7 মাস 5 দিন এই বাংলাদেশে 3 জন লোক এক জায়গায় বসে কথা বলতে পারে নাই। 3 জন আলেম এক জায়গায় হলেই তাদেরকে গ্রেফতার করে জঙ্গি নাটক সাজিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হতো। আর জামাত বিএনপি বিরোধী দলের লোকদেরকে 5 জন লোক একত্রিত বসলেই তাদেরকে সরকারের বিরুদ্ধে নাশকতার মামলা দিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হতো। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে এই দেশের 18 কোটি মানুষকে এই স্বৈরাচারী ফ্যাসিবাদী জুলুমবাজ ভারতের সেবাদাস এই ঘসেটি বেগমের হাত থেকে জাতিকে আল্লাহ তাআলা মুক্ত করে দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা খুশি হন নাই? আপনারা এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, গোটা জাতি ভালো আছে। সম্মানিত সুধী মণ্ডলী এবং কর্মী ভাইরা, কোরআন শরীফের একটা আয়াত আছে, সূরা আনআমের 123 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাযালিকা জাআলনা ফি কুল্লি ক্বরিয়াতিন আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা ওমা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওমা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলছেন যে আমি প্রত্যেক জনপদেই ক্ষমতাবানদেরকেই বড় ধরনের দুর্বৃত্ত হওয়ার সুযোগ দেই, আর এই সুযোগ নিয়ে তারা ষড়যন্ত্রের জাল বনে, আর সেই জালে তারা নিজেরাই জড়ায় যায়, কিন্তু বুঝতে পারে না। আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? যে ট্রাইব্যুনালে জামাত ইসলামীর আমির একজন দরবেশ মানুষ, 2টা মন্ত্রণালয় পরিচালনা করেছেন। বাংলাদেশের কোন গোয়েন্দা সংস্থা তাদের ব্যাপারে মাইক্রোস্কোপ দিয়েও 1 টাকার দুর্নীতির খবর বের করতে পারে নাই। সেই নেতাদেরকে ফাঁসি দেওয়ার জন্য ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ শেখ হাসিনা গংদের বিচারের জন্য ইতিমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, হয় নাই? তাহলে যে ট্রাইব্যুনাল তারা করছে, এই ট্রাইব্যুনালে তাদের বিচার হবে। অনেকেই বলছেন যে আইন সংশোধন হওয়া দরকার। আমরা বলছি যে না, কোনো আইন সংশোধন হবে না। এই ট্রাইব্যুনালে আমাদের নেতা মাওলানা মতিউর রহমান নিজামীর ব্যাপারে অ্যাপিলেট ডিভিশনের, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের চিফ জাস্টিস, যাকে গুলি লাথি দিয়ে বিদায় করে দেওয়া হয়েছে, কে করছে? সিনহা বাবুর কথা বলতেছি। হ্যাঁ, এরাই করছে। আপনারা মনে হয় খবর রাখেন না, বাসাইলের লোকেরা খবর রাখেন? এর আগে যে চিফ জাস্টিস ছিলেন, যেটা পালাইল ওইটা না, এর আগেরটা এস কে সিনহা, উনিটাই এই কোর্টে দাঁড়িয়ে বলছেন আপনার অ্যাটর্নি জেনারেলকে, মাহবুবে আলম ছিলেন এক ভদ্রলোকই বললাম আর কি, এই পদের কারণে ভদ্রলোক বলতাম, না হলে একটা বদমাইশ বলতাম। আমার কথা কি বুঝতে পারছেন? এই ভদ্রলোককে জিজ্ঞাসা করছিলেন, আপনারা তো যে সাক্ষী প্রমাণ দিছেন তাতে নিজামী সাহেবকে আপনারা ফাঁসির কথা বলতেছেন,
একদিনও একে সাজা দেওয়া যায় না। কিন্তু পরে রায় কি দিছে জানেন নাকি আপনারা? রায় কি দিছে? ফাঁসি দেওয়া হয় নাই। ফাঁসি দেওয়ার এই রায় তারা লেখে নাই, অন্য জায়গায় থেকে রায় পড়ে বানায় নিয়ে এসে এই সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের রায় পড়ে শোনানো হয়েছে। তার ভিত্তিতে মাত্র কয়েকদিনের ব্যবধানে বিশ্বনন্দিত নেতা, বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমদের একজন, বাংলাদেশের নয় আন্তর্জাতিকভাবে শ্রেষ্ঠ রাজনীতিবিদদের একজন মাওলানা মতিউর রহমান নিজামীকে বিচারের নামে হত্যা করা হয়েছে। এই ট্রাইব্যুনালে এখন হাসিনার বিচার হবে। এই ট্রাইব্যুনালে এখন কার বিচার হবে? হাসিনা এবং তার দোসরদের বিচার হবে। আমি একটা আয়াত বলছি না যে ষড়যন্ত্র করে, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্রের জাল বানায়, এই জালে তারাই জড়ায়া যায়। এখন জড়াইতেছে না? এমন একটা ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনালে 6 মাইল দূরে থেকে একজন দেখছে। 6 মাইল দূরে থেকে দেখা যায়? বলেন দেখা যায় কি না? 6 মাইল থেকে দূরে থেকে দেখছে এক মহিলা, যে আপনার এটিএম আজহারুল ইসলাম সাহেব আর্মি অফিসারদেরকে, পাকিস্তানি আর্মিদেরকে নির্দেশ দিতেছে গুলি চালানোর জন্য। ওই সময় একজন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি ছিলেন নাজমুনারা সুলতানা। উনি অ্যাটর্নি জেনারেলকে জিজ্ঞাসা করছিলেন, মিস্টার অ্যাটর্নি জেনারেল, 6 মাইল দূরে থেকে কি দেখা যায়? উনি বলছেন দেখা যায়। তো উনি আবার পাল্টা প্রশ্ন করছেন যে আপনি দেখেন নাকি? তখন আস্তে করে মাথা নিচু করছে, 6 মাইল দূরে থেকে দেখা যায়? বলেন কেউ দেখা যায় কিনা বলেন? সে মামলায় আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছে। আমার কথা কি বুঝতে পারছেন? জামাত শিবিরের উপর কিরকম জুলুম চালানো হয়েছে। শুধু জামাত শিবির নয়, বিগত স্বৈরাচারী সরকার ক্ষমতায় আসার পর আমাদের একজন নেতা বলছেন এখানে 2008 সালের 29শে ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল, এই নির্বাচন ছিল একটা ষড়যন্ত্রের নির্বাচন। এই নির্বাচন কি ছিল? যে নির্বাচনে জামাত 2টা সিট আর বিএনপি পাইছে 28টা সিট। এটা কি স্বাভাবিক কোনো ঘটনা? বলেন স্বাভাবিক কোনো ঘটনা? স্বাভাবিক কোনো ঘটনা ছিল না। এগুলো বলার সময় নাই, ভবিষ্যতে যদি কোনো সময় আসি বলবো ইনশাআল্লাহ। আজকে সময়ও বেশি নাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এই ষড়যন্ত্রমূলক নির্বাচনের পর 10ই জানুয়ারি তারা সরকার গঠন করে শেখ হাসিনার নেতৃত্বে। সরকার গঠন করার পর থেকেই প্রথমেই তারা নজর দেয় আমাদের প্রতিবেশী রাষ্ট্র যাদেরকে ভয় করে, দেশপ্রেমিক সেনাবাহিনী। এই সেনাবাহিনীর 57 জন সেনা কর্মকর্তাকে চৌকস, দেশপ্রেমিক দক্ষ যোগ্য সেনা কর্মকর্তাকে নির্বিচারে হত্যা করা হয়। অথচ আমাদের স্বাধীনতা সংগ্রামে এর 10 ভাগের 1 ভাগ শহীদ হয় নাই। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? তাহলে কত বড় সর্বনাশ করছে জাতির এই সেনা অফিসারদেরকে হত্যা করে। এরপরে তারা টার্গেট করে ইসলামকে, ইসলামী আন্দোলনকে, ইসলামপন্থী জনগণকে, যার ফলশ্রুতিতে জামাত ইসলামের শীর্ষ নেতাদেরকে যুদ্ধ অপরাধে মামলায় অন্যায়ভাবে নির্বিচারে তাদেরকে হত্যা করা হয়। মজার কাহিনী, আমি তখন ছিলাম অবিভক্ত ঢাকা মহানগরীর আমির। আমাকেও যুদ্ধ অপরাধের মামলার তালিকায় কিন্তু আমিও ছিলাম। আমার কথা কি আপনি বুঝতে পারছেন? এরপরে হিসাব টিসাব করে খবর নিয়ে দেখে আমার বয়স ছিল তখন 4-5 বছর। আমার কথা কি বুঝতে পারছেন? আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ওই সময় সরকারের একজনকে, যে ভাই আমার নামটা তোমরা এখানে দিলে কেন? কয় সরকার মনে করছিল মহানগরীর আমির নিশ্চয়ই বয়স্ক লোকটুক হবে। আর তার মানে মানুষ দেখে বিচার করে নাই। আমার কথা কি বুঝতে পারছেন? মানুষ দেখে মামলা দেওয়া হয় নাই, মামলা দেওয়া হয়েছে জামাত ইসলামের পদ দেখে কে কত বড় নেতা, সুতরাং তার মামলা তত বড়। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তারা জামাতকে মনে করেছিল জুলুম নির্যাতন চালিয়ে হত্যা করে। আরেকটা কারণ বলে যায়, আমি আজকে সিরাজগঞ্জেও এক মিটিংয়ে বলছি, মাওলানা মতিউর রহমান নিজামীকে তারা টার্গেট করলো কেন? জামাতকে তারা টার্গেট করলো কেন? জামাতকে টার্গেট করার মূল কারণ হলো এই দেশের সীমানা রক্ষার জন্য আমাদের প্রতিবেশীরা ভালো করেই জানে জীবন দেওয়ার প্রয়োজন হলে প্রথম সারিতে জীবন দেবে জামাত শিবিরের লোকেরা। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, দেশ রক্ষার জন্য আমরা সবার আগে থাকবো ইনশাআল্লাহ। দেশের সীমানা রক্ষার জন্য এই দেশের ইসলামপন্থীরাই জীবন দেবে আগে ইনশাআল্লাহ। সম্মানিত, আর নিজামী সাহেবকে টার্গেট করেছিলেন কেন?
আমাদের প্রতিবেশী রাষ্ট্র নিজামী সাহেবের নেতৃত্বকে চ্যালেঞ্জ মনে করতেন ভবিষ্যতের জন্য। সুতরাং ওনাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। এরপরেই আপনারা জানে খালি জামাত না, বিএনপি সহ সকল বিরোধী দলের হাজার হাজার নেতাকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে দিনের পর দিন। আমি এই সরকারের আমলে প্রথমবার গ্রেপ্তার হয়ে 1 মাস রিমান্ডে ছিলাম। আমাকে 30 দিন রিমান্ডে রাখা হয়েছিল ডিবি অফিসে। আপনারা বুঝতে পারছেন কীরকম জুলুম চালানো হয়েছে। তা আমরা বলি সবার উপরই জুলুম চালানো হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে বড় মজলুম দল ছিল জামাত শিবির। কিন্তু আমরা বড় মজলুম হলেও কারোর কোনো প্রতিশোধ আমরা গ্রহণ করি নাই। আমরা কি পারতাম না? এটা বলেন 5ই আগস্টের পর পারতাম কি না? আমরা তো তামা বানায় ফেলতে পারতাম। কিন্তু সারা বাংলাদেশে জামাতের পক্ষ থেকে জামাতের আমির ঘোষণা দিয়েছিলেন আমরা প্রতিশোধের রাজনীতি করব না। তারা জুলুম করেছে, আমরা কারোর উপর জুলুম করব না। কিন্তু অপরাধী যারা তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। আমরা আজকের এই বাসাইলের কর্মী সম্মেলন থেকে ঘোষণা করতে চাই, এই 16.5 বছরে 15.5 বছরে বাংলাদেশে যত হত্যাকাণ্ড হয়েছে, যত খুন হয়েছে, গুম হয়েছে, হাত কেটে নেওয়া হয়েছে, পা কেটে নেওয়া হয়েছে, শেখ হাসিনা থেকে শুরু করে প্রশাসনের যে সকল ব্যক্তিরা এই কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন সকলকেই গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। আপনার চান না এদের বিচার হোক? কি বলেন, বিচার হোক চান না আপনারা? আমি গত পরশুদিন ঢাকার এক সম্মেলনে বলেছি অবিলম্বে হাসিনাকে নিয়ে এসে এই ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হোক। তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তাকে আনা উচিত না? বলেন আনা উচিত কিনা? এই আয়না ঘরের মূল নায়িকাকে হাসিনার কথার বাইরে বাংলাদেশের প্রশাসনে একটা কাজ হইতো না। সুতরাং কোনো দায় থেকে কি হাসিনা রেহাই পেতে পারে? বলেন পারে? এরপরে যে এই আগস্ট বিপ্লব যেটা হলো, দেখেন ফেসিবাদের বৈশিষ্ট্য কি? ফেসিবাদের বৈশিষ্ট্য হলো তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে, আঙ্গুল তুলতে পারবে না। এই যে ছাত্ররা, একটু বোঝার জন্য বলতেছি, আপনাদের বুঝে যান একটু। ছাত্ররা যে আন্দোলন করছিল, কি আন্দোলন ছিল? কোটা সংস্কারের আন্দোলন। কোটা সংস্কারটা কি ছিল? কোটাটা কি ছিল? 5 ভাগ মানুষের জন্য বাংলাদেশের সরকারি চাকরিতে হলো কোটা ছিল 56 ভাগ, আর 95 ভাগ মানুষের জন্য কোটা ছিল কয় ভাগ? 56। 100-র মধ্যে 56 বাদ দিলে কত থাকে? হিসাব কর না কে? এই 95 ভাগ মানুষের জন্য কোটা ছিল হলো 44 ভাগ। আর এই 56 ভাগে যে 5 ভাগ, এরা কারা? এরা হলো হাসিনার দলীয় বাহিনীর লোকেরা। অমুসলিমদের নামে, মুক্তিযুদ্ধের নামে কইলেও আসলে তার মূল টার্গেট ছিল এই কোঠার মধ্যে দিয়া নাতিপুতি হ্যান ত্যান নানান কথা কইছে না? এটা টার্গেট ছিল হলো তাদের দলীয় ক্যাডারদেরকে বিসিএস থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন জায়গায় নিয়োগ করা। ছাত্রদের আন্দোলন ছিল এর বিরুদ্ধে। এটা কি সরকার পতনের আন্দোলন? তাহলে ছাত্রদের মিছিলে গুলি চালানো হলো কেন? তাহলে ছাত্রদের মিছিলে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হলো কেন? এবং যারা আন্দোলন করছিলেন, ফেসিবাদের ডামি প্রধানমন্ত্রী, উনি কি বলছিলেন? এরা রাজাকারের বাচ্চারা করতেছে আন্দোলন। কি কইছিল কিনা? আর উত্তর ছাত্ররা কি দিছে? কি বাসাইলের লোকেরা জানেন না উত্তর কি দিছে? কি দিছে? তুমি কে রাজাকার, আমি কে রাজাকার, বলছে কে? স্বৈরাচার। যে স্লোগান দিয়ে হাসিনা এই 15.5 বছর সরকারের বিরুদ্ধে যারাই কথা বলতো তাদেরকে রাজাকার তকমা দিয়ে সাইড করে তাদেরকে কারাগারে পাঠিয়ে দেওয়া হতো। আর তার এই ষড়যন্ত্রমূলক স্লোগানই তার পতনের কারণ হয়ে গেছে। কারণ হয় নাই? বলেন হয়েছে কি না? এই কথা বলার পর রাজাকারের এই স্লোগান বাংলাদেশের ছাত্র সমাজ মাটির সাথে মিশিয়ে দিছে না? বলেন দিছে কিনা হাসিনাদের এই ষড়যন্ত্রের স্লোগান? সম্মানিত সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, কাজেই আমরা যে কথা বলছিলাম, এদের বিচারের আওতায় আনতে হবে। 2 নম্বর,
এখনো শেখ হাসিনা পালিয়ে গেছে। শেখ হাসিনা কি করছে? পালায়ে গেছে। কিন্তু হাসিনার এই ফেসিবাদের দোসর সুবিধাবাদী কর্মকর্তা কর্মচারীরা প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে না? আপনারা চান না এদেরকে সরাইতে হবে? এদের সবাইকে সরাইতে হবে। আমরা ইউনূস সাহেব, যিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তার সাথে আমাদের মিটিং ছিল কিছুদিন আগে, আপনারা জানেন। সেখানে আমরা পরিষ্কার বলে এসেছি, ফেসিবাদের দোসর যত কর্মকর্তা আছে অবিলম্বে তাদেরকে সরায়া বঞ্চিত দেশপ্রেমিক সৎ যোগ্য দক্ষ কর্মকর্তাদেরকে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসাইতে হবে। বলেন আমাদের এই দাবি কি আপনাদের দাবি না? এই দাবি কি জনগণের দাবি নয়?